আবার গৌতম আদানি। আর এবার আরো ভয়ঙ্কর অভিযোগ, কারণ এবার এই নামের সঙ্গে জড়িয়ে গেল ভারত পাকিস্তান সীমান্তের সুরক্ষার মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়টি। আমেরিকার হিন্ডেনবার্গ রিসার্চের সঙ্গে যেমন সরাসরি শেয়ার বাজারের সম্পর্ক ছিল, এবার কিন্তু তা নয়। এবার আসরে পৃথিবী বিখ্যাত ইংল্যান্ডের সংবাদপত্র গার্ডিয়ান, তারা এমন একটি খবর প্রকাশ করেছে যা অবাক এবং শঙ্কিত করেছে আমাদের দেশের সামরিক বিশেষজ্ঞদের এবং প্রাক্তন ফৌজি শীর্ষকর্তাদের। নরেন্দ্র মোদীর সরকার অত্যন্ত গোপনে কিভাবে দেশের সুরক্ষা নিয়ে ছেলেখেলা করেছেন তার খবর এসেছে গার্ডিয়ানে। গদি মিডিয়ায় অবশ্য এ খবর পাওয়া যাবে না, কারণ দেশের সুরক্ষার সঙ্গে জড়িয়ে গেছে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানির নাম। পাকিস্তানের নামে বিভিন্ন জনসভায় ভোট চান নরেন্দ্র মোদী, আর সেই ভারত পাক সীমান্তেই দেশের সুরক্ষা নিয়ে এমন ছেলেখেলার অভিযোগ। এত দূর শোনার পরে আপনাদের পুরনো কোনো কথা মনে পড়ছে কি? মনে করে দেখুন, করবেট পার্কে বিদেশি এক মিডিয়ার সঙ্গে শুটিং করছিলেন নরেন্দ্র মোদী। ওদিকে পুলওয়ামার পাকিস্তানি জঙ্গিদের হাতে প্রাণ গেল 40 জন ভারতীয় ফৌজির। পরে জানা গেল পুরোটাই দেশের প্রতিরক্ষা দপ্তর ও স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা। তারা না করেছে তাদের উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা, না করেছে সড়ক পথে যাওয়ার রাস্তাটি স্যানিটাইজ। তাদেরই অপদার্থতার জন্য তরতাজা 40 জন ভারতীয় ফৌজি শহীদ হয়েছিলেন, তা পরে বলেন বিজেপির নেতা এবং তৎকালীন জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। আর এবার একেবারে ভারত পাক সীমান্তে গৌতম আদানির হাতে জমি তুলে দিয়ে দেশের সুরক্ষা নিয়ে ছেলেখেলা করার অভিযোগ উঠেছে। কিভাবে কত সহজে নানা নিয়ম ভেঙে পার পাওয়া যায় তা বারে বারে দেখিয়ে দিচ্ছে মোদী সরকারের বিভিন্ন নীতি। এই নিয়ে যাদের জনমত তৈরি করার কথা, সরকারকে প্রশ্ন করার কথা, ভারতের সেই মিডিয়া এখন নরেন্দ্র মোদীর মিডিয়া ফৌজে পরিণত হয়েছে। এই মিডিয়া এখন কর্পোরেটদের হাতের পুতুল। ফলে এই জাতীয় সংবাদ আপনারা দেশের কোনো গদি মিডিয়ার সান্ধ্য বিতর্কে দেখতে পাবেন না। আর যারা এসব কথা তুলবেন তাদের দেশ বিরোধী এবং জর্জ সোরসের এজেন্ট বলে দাগিয়ে দিতে এতটুকু বিবেকে বাঁধবে না অন্ধভক্তদের। বিদেশি সংবাদ মাধ্যমে এমন সিরিয়াস খবর প্রকাশিত হওয়ার পরেও এর উত্তর দেওয়ার দায় নেবে না আমাদের সরকার। বিরোধীদের তো সংসদে প্রশ্নই তুলতে দেওয়া হয় না, ভরসা শুধু সোশ্যাল মিডিয়ায় কিছু স্বাধীন সংবাদ মাধ্যম। এই এপিসোডে গার্ডিয়ানের ওই সংবাদটি শুধু নয়, ওই সংবাদের প্রেক্ষিতে কিভাবে দেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করছে আমাদের সরকার, সেটাই আপনাদের সামনে তুলে ধরব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক দেওয়ার মতো ছোট্ট কাজটি অবশ্যই করবেন, কারণ তাহলে এই ভিডিওটি ইউটিউব আরো দর্শকের কাছে পৌঁছে দেবে। আর পারলে প্রচুর শেয়ার করে এটা ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত তুলে স্লোগান তুলছেন ভারত মাতা কি। উপস্থিত জনা কয়েক সীমান্তরক্ষী বাহিনীর ফৌজিও হাত তুলে স্লোগান দিচ্ছেন জয়। এখনো 1 বছর হয়নি, 31 অক্টোবর 2024। সংসদ টিভির এক্স হ্যান্ডেলে বিকেল 3:54 1 মিনিট 44 সেকেন্ডের ছোট্ট একটা ভিডিও দেখুন সেটা। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, দিওয়ালির সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 10 বছর ভারতের ফৌজিদের সঙ্গেই সময় কাটাচ্ছেন কোনো না কোনো সীমান্তে। তাদের হাল হকিকতের খোঁজ করছেন, তাদের মিষ্টি বিলোচ্ছেন, নিজেও পরছেন সামরিক বাহিনীর জলপাই ছাপ পোশাক, মাথায় হ্যাট, চোখে দামি কালো চশমা। নানা রকম পোশাকে বহুবার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখছি। সবাই জানেন নরেন্দ্র মোদী অত্যন্ত ক্যামেরা সচেতন। ক্যামেরা এবং তার মধ্যে কেউ এলে তিনি বিরক্ত বোধ করেন এবং তৎক্ষণাৎ তাকে সরিয়ে দেন। সংসদ টিভি গত বছরের এই ছোট্ট ভিডিওটি প্রকাশ করেছিল। গুজরাট পাক সীমান্তে কচ্ছের রানের কাছে
স্যার ক্রিক নামের যে খাড়ি অঞ্চল রয়েছে সেখানেই দেওয়ালির শুভেচ্ছা জানাতে ফৌজিদের বোটে তাদের পোশাকে দেখা গিয়েছিল আমাদের প্রধানমন্ত্রীকে। আর এই জায়গা নিয়েই অভিযোগ, দেওয়ালিতে যে ফৌজিদের সঙ্গে সময় কাটিয়ে এসেছেন নরেন্দ্র মোদী, তাদেরই কি বিপদে ফেলছেন তিনি ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির হাতে ভারত পাক সীমান্তের জমি তুলে দিয়ে? যে খাড়ি অঞ্চলে এই ভিডিওটি কিছুদিন আগেই তিনি তুলেছিলেন, সেই অঞ্চলটি হচ্ছে ভারত পাক সীমান্তের স্যার ক্রিক খাঁড়ি। এই খাঁড়ির আগের নাম ছিল বানগঙ্গা। গুগলে সার্চ করলে এই খাঁড়ির বিষয়ে অনেক তথ্য পেয়ে যাবেন। গুজরাটের ভারত পাক সীমান্তের এই এলাকা কচ্ছের রান নামে খ্যাত। এই কচ্ছের রানে বিতর্কিত এই খাঁড়িটি, খাঁড়ির জল গিয়ে মিশেছে সমুদ্রে। ওই সামুদ্রিক অঞ্চলের মাটির নিচে তেল ও গ্যাসের এক বিশাল ভান্ডার রয়েছে বলে মনে করা হয়, কিন্তু সামরিক দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর জায়গা বলে ওই অঞ্চলে তেল বা গ্যাসের কোনো খনন কার্য করা যায়নি। নিয়ম অনুযায়ী তা করাও যায় না। ভারত পাক একাধিক যুদ্ধের সময় কচ্ছের রানের কথা আমরা সংবাদপত্রে পড়েছি। এই কচ্ছের রানকে ঘিরে এদেশের ফৌজিদের নানা বীরত্বের কাহিনী বিভিন্ন সময় বিভিন্ন লেখাতে আমরা দেখেছি। অঞ্চলটি অত্যন্ত সংবেদনশীল। ঘোষিত যুদ্ধের বাইরেও পাকিস্তান থেকে নানান রকম ভাবে উস্কানিমূলক কাজকর্ম হয়ে থাকে এই সীমান্তে, কারণ পাকিস্তানের পক্ষে দাবি তোলা হয় এই এলাকাটি তাদের। তাহলে বুঝতেই পাচ্ছেন জায়গাটির গুরুত্ব কতটা। এই কচ্ছের রণে ভারত পাক সীমান্তের এক বিশাল জায়গা গৌতম আদানির হাতে তুলে দেওয়া হয়েছে বলে গার্ডিয়ান পত্রিকার রিপোর্টে বলা হয়েছে। রীতিমতো তথ্য প্রমাণ দিয়েই তারা তা করেছে। রিপোর্টে বলা হয়েছে এখানে গৌতম আদানি সোলার ও উইন্ড এনার্জির কনস্ট্রাকশন তৈরি করছেন। এই সোলার এনার্জির নানা ঘোটালার কারণেই আমেরিকায় এখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে রয়েছে। কিন্তু এই জমি সরাসরি গৌতম আদানির হাতে প্রথমেই তুলে দেওয়া হয়নি। তার আগে হয়েছে নানা রকম নাটক। কংগ্রেসের মিডিয়া সেলের নেত্রী সুপ্রিয়া শ্রীনেতের ভিডিওতে তা জলের মতো সহজ ভাষায় বলা হয়েছে। প্রতিবেদনের শেষে সেটাও শোনাবো। তবে এই বিষয়টিতে যাওয়ার আগে আরেকবার পুলওয়ামার ঘটনাটা মনে করিয়ে দিই। নরেন্দ্র মোদী নিজের ব্যর্থতা সম্পূর্ণ চেপে গিয়ে বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিলেন। এদেশের সৈন্যদের কৃতিত্ব নিজের বলে দাবি করে 2019-এর ভোটেও লড়েছিলেন। ভোটের সময় যেমন কোনো সাম্প্রদায়িক কথাবার্তা বলা যায় না, তেমন সৈন্যবাহিনীর কাজকর্ম নিয়েও কোনো কথা বলা যায় না। কিন্তু নির্বাচন কমিশনের এমন ফতোয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি। 2019-এ বিপুল ভোটে জয়লাভ করেছিল বিজেপি। এই প্রেক্ষাপটটা মনে রাখা দরকার। গার্ডিয়ান পত্রিকার রিপোর্টে যে অভিযোগটি করা হয়েছে সেই ঘটনাটি 2023 সালের এপ্রিলের। সে সময় ইডি সিবিআইকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করছেন নরেন্দ্র মোদী। বিজ্ঞানীদের চন্দ্রযানের কৃতিত্বই হোক বা খেলার মাঠে খেলোয়াড়দের কৃতিত্বই হোক, তার ভাগ নিতে বিন্দুমাত্র দ্বিধা করছেন না তিনি। আবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহিলা কুস্তিগিররা যখন রাস্তায় নেমে তার দলের সাংসদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আন্দোলন করছেন, তখন তিনি বেমালুম চোখ বুজে বসে থাকছেন। যে কোনো রকম হঠকারিতার পরেও তা ম্যানেজ করার কৌশল তার হাতের মুঠোয় আছে। সঙ্গে রয়েছে সংসদে বিশাল সংখ্যাগরিষ্ঠতা। গুজরাতের কচ্ছের রানে পাকিস্তান সীমান্তে তিনি যে হঠকারিতা করলেন তার নিখুঁত চিত্রনাট্য গুজরাট সরকারকে দিয়েই শুরু হয়েছিল। সরকারি সংস্থা ACCI বা সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া সোলার ও উইন্ড এনার্জির জন্য জমি খুঁজছিল। কচ্ছের রানের সীমান্তবর্তী এলাকায় তারা ওই জমিটি পেয়ে যায়। 23,000 হেক্টর জমি তাদের চাহিদা ছিল। 1 হেক্টর জমি মানে প্রায় 7.5 বিঘের কাছাকাছি। তাহলে 23,000 হেক্টর মানে 1,72,500 বিঘের মতো জমি। বুঝতে পারছেন কতটা বড় এই জমিটি। কিন্তু সীমান্তবর্তী জমিগুলি নিয়ে এদেশের একটা নিয়ম আছে, তা হলো নো ম্যানস ল্যান্ডের এধারে, মানে আমাদের দেশের ভেতর দিকে সীমান্ত থেকে 10 কিলোমিটার পর্যন্ত কোনো বড় কনস্ট্রাকশন, কোনো কলকারখানা নির্মাণ করা যায় না। দেশের সুরক্ষার জন্যই এই নিয়ম। সামরিক বিশেষজ্ঞরা বলছেন দেশের যে কোনো সীমান্তে কোনো বিপদ উপস্থিত হলে সেখানে সাঁজোয়া বাহিনীর গাড়ি চলাচলের জায়গা বা ল্যান্ডমাইন ইত্যাদির জন্য অনেকটা জায়গা চাই।
তাই সীমান্তে যেসব জায়গায় এখন যেসব বসতি আছে সেগুলো ছাড়া ওই জায়গায় নতুন করে কোনো বড় কলকারখানা করা যাবে না। কাজে সরকারি সংস্থা এসিসিআই এর সঙ্গে খুব দ্রুত সামরিক বাহিনীর কর্তাদের বৈঠক হয়। সামরিক বাহিনীর তরফ থেকে বলেই দেওয়া হয় সীমান্তের কাছে জমি খালি না রাখলে তাদের পক্ষে নানান অসুবিধা রয়েছে। দেশের সীমান্ত রক্ষার জন্য এবং সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তার জন্য তাদের ওই জায়গাটা ভীষণ প্রয়োজন। কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর থেকে নো অবজেকশন এনে এরপর সরকারি সংস্থা এসিসিআই কে গুজরাট সরকার ওই জমি বরাদ্দ করে। আর এবারেই শুরু হলো আসল নাটক। এত কাঠখড় পুড়িয়ে ওই জমিটি হস্তগত করার পর সরকারি সংস্থা এসিসিআই ওই প্রকল্প থেকে হঠাৎই পিছিয়ে গেল। আর এবার এন্ট্রি নিলেন গৌতম আদানি। মানে যেন আগে থেকেই ঠিক করা ছিল নায়কের এন্ট্রি ঠিক কোন সময় হবে। 2023 এপ্রিল মানে নরেন্দ্র মোদী সরকার তখন পূর্ণ ক্ষমতা নিয়ে রয়েছে, এখনকার মতো এনডিএ সরকার নয়। রাহুল গান্ধী তার ভারত জোড়ো যাত্রার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, ভারতের যে কোনো ধরনের কারবারে শুধু গৌতম আদানিকে কেন দেখা যায়? সে পোর্ট হোক, এয়ারপোর্ট হোক, সিমেন্ট কারখানা হোক, রাস্তা হোক, রেল হোক, যাই হোক না কেন, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার জন্য গৌতম আদানি ঝাড়খণ্ডে মানে ভারতের জমিতে কারখানা স্থাপন করেন। এদেশের জমিতে এদেশের সমস্ত কিছু ব্যবহার করে এদেশের পরিবেশকে বিষাক্ত করে তাকে অন্য দেশে বিদ্যুৎ সরবরাহ করে লক্ষ কোটি টাকা উপার্জনের সুযোগ করে দেন আমাদের সরকার। রেল, এয়ারপোর্ট, রাস্তাঘাট এসব সত্ত্বেও হঠাৎ সীমান্তে গিয়ে আমাদের সামরিক বাহিনীর এমন বিপদ তৈরি করার পরিকল্পনা কেন নিলেন আদানি? দেশে কি আর কোথাও জমি ছিল না? সীমান্তেই কেন হানা দিতে হবে গৌতম আদানিকে? আর ঠিক এই কারণেই সামরিক বিশেষজ্ঞরা রীতিমতো বিস্মিত এবং শঙ্কিত। ভারতের সীমান্ত বলতে শুধু ভারত পাক সীমান্ত বোঝায় না, বাংলাদেশ আছে, নেপাল আছে, মায়ানমার আছে, চীনও আছে। প্রতিটি সীমান্তই এদেশের পক্ষে অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ। তবে যে সময় এই স্পর্শকাতর জায়গাটি নিয়ে খেলা চলছে, তখন আদানির সঙ্গে তার কি সম্পর্ক, এই প্রশ্নের উত্তর না দিয়ে ভারতের সংসদে এই প্রথম কোন প্রধানমন্ত্রী রীতিমতো বুক চাপড়ে বলছেন, এক একেলা সবকে ভারী। এই মুহূর্তে সংসদে তার সেই পালোয়ানি আর নেই একক সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু তার ওই গরিষ্ঠতার সময় নেওয়া একটি সিদ্ধান্ত দেশের পক্ষে কি ক্ষতিকর? এ নিয়ে বিরোধী দল কংগ্রেস কি বলছে সেটা সরাসরি কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথের मुख থেকে শুনে निन। सोलर एनर्जी कॉर्पोरेशन ऑफ इंडिया जो सरकारी कंपनी थी, जिसको 23,000 हेक्टेयर जमीन मिली थी, जिसने इतनी सारी दिक्कतें बताई थी, उसने एकाएक 3 महीने बाद वो जमीन गुजरात सरकार को सरेंडर कर दी, गुजरात सरकार को वापस कर दी। और खबर के मुताबिक कहा जा रहा है कि ये जो वापसी की गई, ये न्यू एंड रिन्यूएबल एनर्जी मंत्रालय के कहने पर की गई। और उसके बाद शुरू हुआ असल खेल। और असल खेल ये था कि गुजरात सरकार ने अपने आवंटन के जो रूल थे उसको बदला, क्योंकि पहले आवंटन सिर्फ सरकारी उपक्रमों को हो सकता था। उन रूल्स को बदला गया और जमीन कहां पहुंची ये तो आप जानते ही हैं, आपका 4 साल का बच्चा भी बताएगा। जमीन पहुंची गौतम अडानी के हाथों में। तो ये सारा षड्यंत्र, ये सारी साजिश रची गई कि अंततोगत्वा जमीन किसी तरह से गौतम अडानी के हाथों पर चल जाए। लेकिन यही नहीं, जो रूल्स बदले गए वो सिर्फ भारत पाक बॉर्डर के लिए ही नहीं, बांग्लादेश के बॉर्डर के लिए, चाइना के बॉर्डर के लिए, म्यांमार के बॉर्डर के लिए, नेपाल के बॉर्डर तक के लिए बदल दिए गए। लेकिन असलियत यह है कि इतनी बड़ी साजिश रची गई, पूरी साठगांठ हुई मोदी की केंद्र सरकार की, बीजेपी की गुजरात सरकार की, नियम बदले गए, नियम कानून ताक पे रखे गए और हमारी भूभागीय अखंडता के साथ खिलवाड़ करते हुए यह फैसला लिया गया। इतना बड़ा रणनीतिक फैसला, इसमें 2 दिक्कतें हैं। जमीन सस्ते दाम पर देनी थी अडानी को, और यह सारा षड्यंत्र, यह सारा ताना बाना इसलिए रचा गया था। और फिर से वही काम एक सरकारी कंपनी के साथ हुआ जो पहले HAL के साथ हुआ था, उनको दूध की मक्खी की तरह निकाल दिया गया। ये नरेंद्र मोदी का असली देश प्रेम है, ये उनका फर्जी राष्ट्रवाद है कि वो इस देश की भूभागीय अखंडता, हमारी बॉर्डर सिक्योरिटी, हमारी राष्ट्रीय सुरक्षा
तक से खिलवाड़ करने को तैयार है। अडानी के चक्कर में मोदी क्या क्या कर गुजरेंगे शायद इसका अंदाजा भी नहीं है हमें और आपको। সীমান্তে যারা নিজেদের জান প্রাণ বাজি রেখে দেশ রক্ষা করে তাদের নিয়ে এরকম ছেলে খেলা কি করা যায়? এই প্রশ্নের উত্তর রয়েছে আপনাদের হাতেই। কমেন্ট বক্সে তা লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরো সবার কাছে, কারণ ইউটিউবের অ্যালগোরিদম এসব ভিডিও সবার কাছে তুলে ধরে না। আর সেজন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। আর অ্যালগোরিদমের চক্কর থেকে মুক্তি পেতে এবং স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। এতে আমার সব ভিডিওই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।